ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আপনার দুজনকেই। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। মাহবুব কামাল, আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই। যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এটা বরাবরই বলে থাকে এবং বিরোধীরা নয়, জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতায় বিএনপি সরকার, অভিযোগ এনসিপির। এই যে জুলাই চেতনা কিংবা ৭১ চেতনার, আমাদের দেশে তো এই দুই চেতনা নিয়ে তো কথা হয়, মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর টকশোতে হোক। জুলাই চেতনা আসলে কারা বিক্রি করছে, আপনার আসলে কি মনে হয়? আর বিএনপি বরাবরই বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তাহলে যেসব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেই সব ক্ষেত্রগুলো আসলে কি হবে? প্রথমে বলি, আমাকে এখন থেকে আর কখনো সিনিয়র শব্দটা ব্যবহার করবেন না। এখানে অনেক বিতর্ক হচ্ছে, শুধু সাংবাদিক বললেই যথেষ্ট। ঠিক আছে, জি। আচ্ছা, এখন দেখেন, প্রথমে বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা না, গত ১৭ বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা হয়েছে, এইটা মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং কি বলে যে যত্রতত্র বঙ্গবন্ধুর কি বলে যে স্মারক অথবা বঙ্গবন্ধুর প্রতিকৃতি লাগানো থেকে শুরু করে, এবং কি বলে যে মানে মুক্তিযুদ্ধটাকে একটা মানে প্রাইভেট কোম্পানি বানানো হচ্ছে, অথচ এটা একটা মানে কি পাবলিক প্রপার্টি। তো যেটা খেসারত আমাদেরকে দিতে হচ্ছে খেসারত। একটা সার্বজনীন বিষয়কে একটা দলীয় বিষয়ে পরিণত করার খেসারত এটা দিতে হয়েছে। সিমিলারলি আপনার জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটাও কিন্তু আপনার একেবারে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে। দেখেন যে আবু সাইদ, যার মৃত্যু আপনার জুলাই আন্দোলনকে স্টার্ট করছিল, সে আবু সাইদের স্মরণ সভা এবার কেন এটা হচ্ছে যে দুনিয়ার যে মূল স্পিরিট ছিল, সেই মূল স্পিরিট থেকে এসেছেন। এবং জুলাই কি আসলে মুক্তিযুদ্ধের করার আন্দোলন ছিল? এটা কি বড় মাহবুব কামাল, আমি আপনার কাছে আবারও আসবো, কারণ হচ্ছে আপনার কথা ঠিক স্পষ্ট আসছে না। সম্ভবত কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার কথা ভেঙে ভেঙে আসছে। আমি বুঝতে যেমন পারছি না, দর্শকরাও হয়তো বুঝতে পারছে না। আমি আবারও কিছুক্ষণ পর আপনার কাছে আসবো। আমি একটু কামাল উদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই। আমার প্রশ্নটি নিশ্চয়ই আপনি শুনেছেন, আমি যে প্রশ্নটি মাহবুব কামালকে করেছিলাম, যে আসলে এই জুলাই ইস্যুতে আসলে চেতনা বিক্রি করছে কারা? এনসিপি উল্টো অভিযোগ করছে বিএনপি আসলে চেতনা বিক্রি করছে, অন্যদিকে বিএনপি বরাবরই বলছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে চেতনা, আমি ব্যক্তিগতভাবে বা আমি একজন সংবাদকর্মী হিসেবে চেতনা বিক্রি কারা করছে সেটা আমি আমি দেখছি না। আমি যেটা মনে করি, জুলাই ২৪ জুলাই হয়েছে বলেই তো আজকে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, একটা পার্লামেন্ট হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। এবং পার্লামেন্টকে সকল কিছু কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য সরকারি দল, বিরোধী দল সবাই অংশগ্রহণ করছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যেটা গণতন্ত্রের কথা আমরা যেটা জানি, যেটা দীর্ঘ ১৭ বছরে ছিল না। তো কাজে এখানে জুলাই নিয়ে যে কথাগুলি আসছে, এটা তো আজকে যে পার্লামেন্ট যেটা দেখছি সেটা তো জুলাই চেতনারই ফসল। আজকে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি বর্তমান সরকার শুরু করেছে সেগুলো তো জুলাই কর্মকাণ্ডের ফসল নয় কি? কারণ জুলাইয়ের বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যে ৩১ দফা দিয়ে জনগণের সামনে রেখে, যে ৩১ দফাকে সামনে রেখে তারা ম্যান্ডেট নিয়েছেন, 2/3 মেজরিটি পেয়েছেন, বা বিভিন্ন দলে যারা আছেন তাদের যেই ছিল সেটা নিয়ে তার ভিতরে বসছেন। তো কাজেই এই যে একটা বিষয়, এখানে জুলাই তো সরকারের পক্ষ থেকে এখন আমি কাউকে বলতে শুনি নাই যে জুলাইকে তারা অস্বীকার করছে। এবং আপনি নিজে বললেন যে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জুলাইয়ের চেতনা বলেন, যে জুলাইয়ের যে
মূল বিষয় তারা অক্ষরকে পালন করবেন, এবং সেগুলোর অনেক কিছু তো করা হচ্ছেও। এখানে যেটা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় গণভোটে কথাবার্তা হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে, যেটার মধ্যে যেটা বললেন যে অনেকগুলি বিষয়ে নোট অফ ডিসেন্ট বিভিন্ন দল বিভিন্ন ইস্যুতে যেগুলো তারা একমত পোষণ করেন না, সেই সেই জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি দেয় নাই, জামাতও দিয়েছে, এনসিপিও দিয়েছে, আমরা জানি। মানে নির্বাচনের আগে কথা বলছি। এখন যখন একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পরে যে এটা তো একটা এখন কনস্টিটিউশনাল আপনাকে যেতে হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সেই নিয়মে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তারা নেননি। তাদের যুক্তি হচ্ছে যে এটা সংবিধান সম্মত নয়, এই তো। এবং তারা অলরেডি সংবিধানকে সংশোধন করার জন্য একটি কমিটিও গঠন করেছেন, সেখানে বিরোধী দলকে তারা আহ্বান করছেন, সেখানে তাদের বক্তব্য রাখতে পারেন। তারা কনস্টিটিউশনে যাচ্ছেন। এখানে জুলাইয়ের চেতনার পরিপন্থী কি কাজ হলো আমি বুঝতে পারছি। একটা যেটা, দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাইয়ের চেতনা তো নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক যে গণতন্ত্রের জন্য সংগ্রাম হলো, এত প্রাণ গেল, এত রক্ত ধরলো, সেই জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে জুলাইয়ের পরে যে অন্তর্বর্তীকালীন ১৩ বছর একটি সরকার ছিল, এরপরে একটি নির্বাচন হলো, এখন যে নতুন যাত্রা শুরু হলো। তো এখন সেই যাত্রার মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ তো আমি মনে করি রাজনৈতিক চ্যালেঞ্জ, তো যেটা ছিল সেটা আপাতত চলছে। মানে আমি মনে করি যে মোটামুটি একটা এখন ইনস্টেবল কিছু হয় নাই আমরা বলবো। কিন্তু অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা, যেটা ১৬-১৭ বছরের যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বাংলাদেশ যে অবস্থার মধ্যে গিয়েছে, এবং একটা মাত্র বাজেটও একটা আমরা দেখলাম যে একটা সংসদে বাজেট উপস্থাপন করা হয়েছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা অর্জন করতে না পারি, সেজন্য তাহলে তো জি, জুলাই আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের চেতনা স্থিতিশীলতা উন্নয়নের কথা বলছেন। আমি আবার একটু মাহবুব কামালের কাছে আসতে চাই। মাহবুব কামাল, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে চেতনা বিক্রির যে কথা বলা হয়, চেতনা বিক্রির কথা যদি বলি, আপনার অভিজ্ঞতা আমি একটু জানতে চাই, আসলেই কি জুলাই চেতনা বিক্রি করা শুরু হয়ে গিয়েছে? আমি তো প্রথমে বলতেছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হচ্ছে, হ্যাঁ, এবং সেটা তো আপনি বুঝতে পারেন নাই। তো জুলাই চেতনাও কিন্তু আপনার বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করছে বিভিন্নভাবে। এবং দেখেন, পাঁচই আগস্টের একটা অন্যতম লক্ষ্য ছিল দুর্নীতি। আচ্ছা মাহবুব কামাল, তাহলে আমরা আমরা একটা বিরতিতে যাই। আমরা তার আগে একটু কামালউদ্দিন সবুজের কথা শুনে একটু বিরতিতে যাই। আপনার যেহেতু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে টেকনিক্যাল, তাহলে আমরা বিরতির পরে এসে আপনার সাথে একটু এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে যদি বলি যে চেতনা বিক্রির কথা প্রায় আসে, সেটা হচ্ছে একাত্তরের চেতনা বিক্রি কিংবা জুলাইয়ের চেতনা বিক্রি, আপনার কাছে মনে হয় যে সম্প্রতি জুলাইয়ের চেতনা বিক্রি করে অনেকেই আসলে রাজনীতি করছে? প্রথম কথা হচ্ছে ৭১কে আপনি নিয়ে আসছেন, আবার ২৪-এর জুলাই চেতনার কথা নিয়ে আসছেন। শুনেন, ৭১-এর যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন, এটা স্যাটেল ইস্যু। এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। আচ্ছা, হ্যাঁ, সেই চেতনাকে যারা নষ্ট করেছে সেটা ভিন্ন আলোচনা, সেটাতে আমি আপাতত যাচ্ছি না। ২৪-এর জুলাইয়ের যে চেতনা, সেটা ডেফিনেটলি সেটা একটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম প্রধান একটা আপনার আপনার মাইলস্টোন আমি বলবো। কিন্তু এটা ৭১-এর সঙ্গে জুলাইকে মানে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ আছে বলে আমি মনে না করি যে অবশ্যই, জুলাইয়ের মানে চেতনা ৭১-এর সঙ্গে জুলাই আসলে কখনোই মেলে না। কিন্তু সোশ্যাল মিডিয়া হোক, মানুষের কথাই হোক, মানুষ বলে থাকে যে আওয়ামী লীগ চেতনা বিক্রি করতে। তাৎপর্যপূর্ণ, আমি বলছি দুটাই তাৎপর্যপূর্ণ, কিন্তু একটা অপরকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নাই। রাইট, রাইট, আমি রাইট। যেটা বলতে চাই, যারা চেতনা বিক্রির কথা বলছেন, চেতনা বিক্রি মানে কি? চেতনা বিক্রি মানে বিক্রি করা যায় না বেতন। যে চেতনাকে, যে ৭১-এর চেতনা বলেন বা জুলাইয়ের চেতনা বলেন, যেটা মানুষ ধারণ করে, আমরা যারা স্বাভাবিকভাবে মনে করি, সেখানে কেউ কোনো জায়গায় ডিসরাপশন করছে কিনা, সেই জায়গা থেকে সরে আসছে কিনা, তেমনটা এখনো তো আমরা দেখি নাই। জুলাইয়ের যে চেতনা বিক্রি কারা করছে, আমি আমি আমার কাছে পরিষ্কার না। এখন আর কথা হচ্ছে যে জুলাইয়ের চেতনার কথা যেটা আমি বললাম, আজকে যে নতুন সংসদ হলো, আমরা যে অর্থনৈতিক সমৃদ্ধির পথে আমাদের যে অগ্রযাত্রা এবং যে গণতান্ত্রিক পরিকাঠামোকে চালু রাখার যে ব্যাপারটা, এগুলো তো জুলাই চেতনার অন্যতম প্রধান অনুষঙ্গ। তো কাজে এই জায়গাগুলোকে
স্টেবল করার জন্য, এই জায়গাগুলোকে সংহত করার জন্য, রাজনৈতিক প্রক্রিয়াটা যাতে সামনে চলতে পারে আনইন্টারাপ্টেড, এবং আমরা যাতে 5 বছর পর পর একটা নির্বাচন পাই, গণতান্ত্রিক সবাই যাতে যার মত এবং পথের ভিন্নতা থাকলেও আমরা যাতে সবাই যার মত প্রকাশ করতে পারি, সংবাদ প্রচারের স্বাধীনতা যাতে নিরঙ্কুশ থাকে, আমরা যাতে অর্থনৈতিক সমৃদ্ধির পথে যেতে পারি, সেখানে আলোচনা হবে, ডিবেট হবে, জি এর মধ্যে দিয়ে আমরা আমাদের পথ আমরা বেছে নিব। কিন্তু জি, এই আমি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও একটু কথা বলতে চাই। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন কামাল উদ্দিন সবুজ এবং মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকে। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির পর। যে বিষয়টি নিয়ে আসলে আমরা বলছিলাম, জুলাইয়ের ইস্যু নিয়ে কথা বলছিলাম, এবং রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করে। এনসিপি আজকে যেমন বলেছে যে জুলাই ব্যবহার করে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে বিষয়টি নিয়ে। নানাভাবে যে আপনার 17 বছরে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে আমরা আমরা দেখছি গত 18 মাসে, মানে পরবর্তীকালীন সরকারের সময় অনেক দুর্নীতির খবর আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং একজন উপদেষ্টার পিএসএল নামে অনেক টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, এবং আরো অনেকে দুর্নীতি করছে, টাকাবাজি হয়েছে, ব্যাপক টাকাবাজি হয়েছে। হ্যাঁ, তো এগুলি তো দুর্নীতির বিরুদ্ধে চেতনা সেটা তাই না, একটু অস্বীকার করার উপায় নাই। এবং রাজনীতির কথা বলেন, রাজনীতিতে যে সাংগঠনিক যে রাজনীতি, সেই সাংগঠনিক রাজনীতির বিরুদ্ধে অবস্থা ছিল, কিন্তু আমরা দেখছি যে পরে মাহবুব কামাল, আপনি অত্যন্ত গঠনমূলক কথা বলেন। আপনার কথা দেশের অনেকেই শোনেন এবং অনেকেই পছন্দও করেন। আমি নিজেও শুনতে চাচ্ছি আপনার কথা, কিন্তু টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে আপনার কথা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমরা একটু কামাল উদ্দিন সবুজের কাছে আরেকবার একটু ঘুরে আসি। কামাল উদ্দিন সবুজ, আরেকটি বিষয়ে আসতে চাই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ফের চিঠি, কুশিন ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবে ঢাকা। কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে একটু জানতে চাই, শুধু আসাদুজ্জামান কামালের খানের ইস্যুই তো না, এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ইস্যু রয়েছে। একটু সার্বিকভাবে আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিপোজড প্রাইম মিনিস্টার যাকে আমরা বলি, এবং উনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ওনাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু রায় ঘোষিত হয়েছে আমরা জানি। এবং শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এবং সেগুলি সরকারের পক্ষ থেকেও এর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এবং বিভিন্ন সময় বলেছে, এবং সম্প্রতিও বলেছে উনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের নানা সংস্কার তৈরি হয়েছে, নানা কথাবার্তা তৈরি হয়েছে, এবং যেটা এই কথার পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখেছি যে সরকার বলছে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে বলছেন যে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। কারণ ওনার বিরুদ্ধে অলরেডি রায় ঘোষিত হয়েছে, একটা রায় ঘোষণা আছে, এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারও আছে। এবং শুধু আসাদুজ্জামান কামাল নয়, আসাদুজ্জামান কামাল সহ আপনার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই কিন্তু ভারতকে বারবার বলা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে, এবং এই সরকারও ক্ষমতায় আসার পরে কিন্তু এই ব্যাপারে আপনার কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তো কাজে এই বিষয়গুলো আমরা জানি। এখন আমরা এটাও জানি যে শেখ হাসিনা যখন গণ আন্দোলনের মুখে তখন দেশ ত্যাগ করে চলে গেছেন, এবং তিনি দিল্লিতে চলে গেছেন, এবং সেটা আমরা জানি যে পার্শ্ববর্তীদের ভারতের সহযোগিতায় হয়তো গিয়েছেন সেখানে। এখন বিষয়টা হচ্ছে আপনার কাছে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, মানে এসব কি দুই দেশের জাস্ট হচ্ছে ফর্মাল কথাবার্তা, না সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ভারত কোনো সিদ্ধান্ত নেবে, কিংবা বাংলাদেশ সত্যিকার অর্থেই খুব করে চাবে? মানে এই বিষয়গুলো কি আসলে স্বচ্ছ? মানে একটু আপনার পর্যবেক্ষণ।
বাংলাদেশ তো চাচ্ছে, যেহেতু ওনার বিরুদ্ধে তো অলরেডি রায় ঘোষিত হয়ে গেছে, হুম এবং এখন বাংলাদেশ কিন্তু বারবারই চাচ্ছে, কিন্তু এখন ভারতের যে বিষয়টা সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার না, কারণ তারা এক এক সময় এক এক কথা বলছেন। কারণ আমরা সরকারের কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রশাসন থেকে এক ধরনের কথাবার্তা শুনি, আবার মাঝে মাঝে আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছেন, যে কিছুদিন আগে যিনি হয়েছেন হুম বিজেপির, আপনি জানেন হুম যে শুভেন্দু, উনি কিন্তু আবার শুভেন্দু অন্যরকম অধিকারী। কথাবার্তা বলছেন, শুভেন্দু অধিকারী। তো কাজেই কিছুদিন আগে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে শেখ হাসিনার ফেরত পাঠানোর ব্যাপারটা ওনার আইনগত দিকটা তারা বিবেচনা করছে। এগুলো তো আসলে কিছুটা ডিপ্লোম্যাটিক কথাবার্তা আর কি। তাহলে কথাটা এখন হচ্ছে ঢাকা যে বলছে যে হচ্ছে কেন্দ্রীয় ভারত, সরকারের সঙ্গে কথা বলবে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে না। সেটাই তো হওয়া উচিত না নাকি? সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গেই তো কথা বলবে। আমি আবার শুভেন্দু অধিকারী এখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা বলছে যে তাদেরকে শেখ হাসিনাকে আপনার উনি বাংলাদেশে ঢুকবেন এই ধরনের কথাবার্তা বলছে। তো এটা তো আসলে শুভেন্দু অধিকারীর জুরিডিকশন না। আসলে আমরা যদি সেভাবে দেখি, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে ভারতের কেন্দ্রীয় ভাবে কি বলছে, কেন্দ্রীয় সরকার কি বলছে সেটা একটা দেখার বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে আহ শেখ হাসিনা এই অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে ভারতের যে প্রশাসন যারা তাকে ভারত সরকার যাকে আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে শেখ হাসিনার নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এর মধ্য দিয়ে তারা ভারত ততটুকুই চাইবে যতটুকু না ভারত বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, এই যে হুম গণ অভ্যুত্থান পরবর্তী সময় এই হুম নতুন প্রেক্ষাপটে, সেই হিসাবে আমার মনে হয় শেখ হাসিনাকে ওনারা আমরা যদি যতটাই বলি না কেন ব্যবহার করেন বলুন, বা তাদের মতো করে একটা চেষ্টা তো করা, আমার মনে হয় তাই করবে। সেটা এখনো পরিষ্কার নয়। আমি মনে করি না যে আহ, আহ, শেখ হাসিনাকে ডিসেম্বরে চলে আসবে। আবার কারণ এর মধ্যে একটা সরকারি ভাষ্য একজনকে দেখেছি, সরকারের আমাদের বর্তমান সরকারের একজন উচ্চপদস্থ উপদেষ্টা, উনি উনি ডক্টর মাহাদি আমিন, উনি বলছেন যে কিছুদিন আগে বলেছেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যেসব কথাবার্তা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আসলে সে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী বা যারা সমর্থক বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে উজ্জীবিত করার জন্য করা হচ্ছে। উনিও তাহলে এর কথার মধ্যে দিয়ে বুঝে যাচ্ছে জি, যে আমাদের দেশের যে পক্ষ থেকে কথাটা তো বলা বক্তব্য হচ্ছে রয়েছে, এটা কিন্তু ভারতের পক্ষ থেকেও কিন্তু বক্তব্য দেওয়া হয়। আপনার ভারতের ভিতরে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নিয়মিত বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্নের তারা উত্তর দেয় যে তারা হচ্ছে বিষয়টি আমলে নিল, তারপর ভেবে চিন্তে দেখবে। কিন্তু এগুলো তো আসলে কংক্রিট উত্তর না, মানে আসলেই কি হতে যাচ্ছে, কি হবে। এটা আমি বললাম, যে কথাটা আমি বলার চেষ্টা করেছি একটু আগে, বললাম যে হুম ভারত যেসব কথাবার্তা কিছুটা কূটনৈতিক কথাবার্তা, সেগুলো কিছু কথার কথা, এখানে কোনো স্পেসিফিক কোনো কথাবার্তা নাই। এবং শেখ হাসিনার ফিরত যে যে ফিরে আসার ব্যাপারটাও হুম স্পেসিফিক না, এবং আগেও তো বলেন নাই বাংলাদেশে বারবার যে ফেরত চাচ্ছেন এই বিষয়ে কিন্তু তাদের তেমন কোনো স্পষ্ট বক্তব্য নেই। তো কাজে এখানে আমাদের কাছে এই সংখ্যা, আমাদের কাছে না, আমাদের বাংলাদেশের অনেকেই মনে করেন যারা এইসব বিশেষ নিয়ে বিশেষজ্ঞ আছেন বা ভাবেন, তারা ভাবেন যে, তারা মনে করেন যে, এবং আমিও কিছুটা মনে করি, সেটা হচ্ছে যে ভারত যেহেতু যত না বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের কানেক্টিভিটি রাখতে ইন্টারেস্টেড অতীতে ছিল, এখনো তাই ওভাবে আছে, ওনার একটা দলের সঙ্গে কানেক্টিভিটি ছিল, যে কারণেই বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের প্রতি যে অনাস্থা তৈরি হচ্ছে সে কারণে হচ্ছে। এটা পিপল টু পিপল কন্ট্যাক্টটা নাই, হয়েছে ভারত সরকারটা একটা নির্দিষ্ট দলের সঙ্গে তাদের কন্ট্যাক্ট, এবং ওই দলকে কেন্দ্র করে বাংলাদেশকে তারা দেখতে চায়, বাংলাদেশকে তারা মনে করে যে বাংলাদেশকে এইভাবে চলা উচিত। এটা তো আসলে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের বিষয়, বাংলাদেশ কিভাবে চলবে, কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এবং বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিবে আপনার এই দেশ কিভাবে চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু কিভাবে চলবে, অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে হবে, এটাই তো নিয়ম। এবং ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, যেটা অনেকে বলেন, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ তো ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে বলতেন না। এই কারণেই গত 54 বছরের ইতিহাসে ভারত প্রমাণ করতে পারেন নাই যে কোনো ইস্যুতেই, পানির ন্যায্য বিষয় থেকে শুরু করে সীমান্তে পুষিন থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা বাংলাদেশের মানুষকে ওনারা বরং তাদের প্রতি বিরূপ মন্তব্য করতেই বাধ্য করেছে।
কারণ এটা আপনারাই ইম্প্যাক্ট করেছে, বাংলাদেশের মানুষ কোনো দোষ না। কাজে ভারত দেখেন আজকে, ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ এই অঞ্চলে। এটাই আমি অনেকবার বলেছি, আজকে আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যে এই অঞ্চলে ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলি আছে কোনো দেশের সঙ্গে কিন্তু ভারতের সুসম্পর্ক নেই, এবং যেটা না থাকাটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর না যতটুকু আপনার দায় মানে দায় আছে, তাতে অনেক বেশি দায় হচ্ছে ভারত, কিন্তু ভারত নিজে হ্যান্ডেলই করতে পারে না যে এই আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কিভাবে কতক্ষণ আপনার পাবো? মানে চললে, কিভাবে মানে বিহেভ করলে এই সুসম্পর্কটা, প্রতিবেশী সুলভ সম্পর্কটা থাকবে, সেই জায়গায় মনে হয় ভারত আমার মনে হয় ব্যর্থ হয়েছে। করতে চাই আমাদের দেশের বিষয় না, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জে আহত অনেকেই। বিশেষ করে বেকারত্ব এবং নানা ইস্যুতেই তরুণদের একটা আন্দোলন ভারতেও দানা বেঁধেছে, যেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি বলা হচ্ছে, এবং একটা অনলাইন ভিত্তিক আন্দোলন। এটার আপনার কি মনে হয় যে এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই ঝড় ভারতের মধ্যেও কিছুটা আঁচ লেগেছে, ভারতেও পড়েছে? কিছু এখনো তো আসলে খুব কন্ট্রোল করার মতো আমি হয়নি। আজকে দেখলাম আমি খেয়াল করছি বিষয়টা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। আমার মনে হয় ভারতের যেসব বৈষম্য আছে, আমি জানি না, নানা বৈষম্য আছে। ভারত তো আসলে গণতান্ত্রিক দেশ বলে দাবি করলেও তাদের বিভিন্ন জায়গায় বড় বড় বৈষম্য। সেই হিসাবে আমাদের দেশে দেখেন, আমরা কিন্তু, আমাদের দেশের মানুষ কিন্তু, ছাত্র জনতা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে ফেলেছে। এর আগেও 90 আমরা একসাথে পদকটা দিতে গিয়েছি, দেখেছি। তো আমাদের বাংলাদেশের ইতিহাস এগুলো আছে। ভারতে যেটা হয়, ভারতে কিন্তু এই ধরনের একদম এত বড় দেশ, তো মানে 100 কোটির উপর জনসংখ্যা, একদম রাস্তায় নেমে সরকারের পতন ঘটিয়ে দেয়, সেরকম ইতিহাস খুব একটা আমরা দেখিনি, নাই। এখন যে আন্দোলনটা হচ্ছে সেটা প্রতিবাদ করছে তারা, তাদের বিভিন্ন মানে বৈষম্য তো বিরুদ্ধে, কিছুটা আঁচ তো দাবি দেওয়ার লেগেছে, পক্ষে। পার্শ্ববর্তী দেশগুলোর কিছুটা কিন্তু প্রভাব তো পড়ে তরুণদের মধ্যে। বাংলাদেশ বা বাংলাদেশের শ্রীলঙ্কা, আমাদের যে গণ অভ্যুত্থানগুলো হুম। হয়েছে আমরা কত রিসেন্ট ইয়ার্সে, সেখান থেকে ভারতের লোকজন বা ভারতের যারা আন্দোলন করছে তাদের কিছুটা প্রভাবিত হয় নাই, সেটা আমি বলবো না, হয়েছে। কিন্তু তারা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো এই ধরনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন করতে পারে। জি, আপনি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে কথা হলো। আমাদের আরেকজন অতিথি মাহবুব কামাল, মানে যান্ত্রিক ত্রুটির কারণে ওনার কথা আমরা শুনতে পারলাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ মাহবুব কামালকেও। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।